বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে অনার্স পার্ট 1 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামাল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস। চ্যাপ্টার 4 কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আশা করি তোমরা সবাই স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছ। তাও আমি কয়েকজনের কাছ থেকে একটু জেনে আসি। পার্টিসিপেন্ট, তোমাদেরকে একটু আমি আনমিউট করছি, তোমরা একটু বলো যে সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ জি স্যার, সব ঠিকভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসে প্রবেশ করি এবং সবাইকে মিউট করে দিচ্ছি। ক্লাসের সময় কেউ কথা বলবা না, কারো যদি কোয়ারি থাকে হাত তুলবা অথবা মেসেজ বক্সে লিখবা, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি, সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। Welcome to the National University online class. Principles of Accounting এই কোর্সের আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি 4th চ্যাপ্টার যেটা দেখব, এবং আমাদের আজকে লেকচার নাম্বার হচ্ছে 3। গত লেকচার পর্যন্ত আমরা দেখেছিলাম লেকচার নাম্বার 2 তে, সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, সেই সাথে আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন, লেনদেন চিহ্নিতকরণ, জার্নালাইজিং, জাবেদাভুক্তকরণ, লেজারে পোস্টিং এবং ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত প্রস্তুত করতে দেখেছিলাম। যে একটা নির্দিষ্ট তারিখে, হিসাবকালের শেষের তারিখে খতিয়ান হিসাবের উদ্বৃত্তগুলো দিয়ে যে তালিকা প্রস্তুত করি সেটাকে আমরা ট্রায়াল ব্যালেন্স বলি বা রেয়ামিল বলি, সেটুকু পর্যন্ত আমরা গত লেকচারে দেখেছিলাম। এবং এই যে ট্রায়াল ব্যালেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, যে আমাদের গাণিতিকভাবে টোটাল ডেবিট টোটাল ক্রেডিট ঠিক আছে কিনা, আমরা হিসাবে কোনো ভুল করেছি কিনা, গাণিতিক শুদ্ধতা যাচাই পর্যন্ত করেছিলাম। এখন এই ট্রায়াল ব্যালেন্স করলেই সম্পূর্ণ হয় না। ট্রায়াল ব্যালেন্স করার পরে এমন অনেক লেনদেন থাকে যেগুলোর হয়তো টাকা আদান প্রদান হয়নি অথবা প্রমাণপত্র সৃষ্টি হয়নি, কিন্তু ঘটনা ঘটে গিয়েছে, লেনদেন ঘটে গিয়েছে। যেমন মনে করো যে একজন কর্মচারী 1 মাস কাজ করেছে, তো একজন কর্মচারী 1 মাস কাজ করলে তো তার তো বেতন প্রদেয় হয়েছে, আমরা হয়তো তাকে বেতনটা দিব পরের মাসের 10 তারিখে বা 15 তারিখে, কিন্তু তার বেতন প্রদেয় হয়ে গেছে যে মাস শেষ হয়েছে 31 তারিখ বা 30 তারিখ মাস শেষ হয়েছে, সেই তারিখে কিন্তু আমার খরচটা হয়ে গিয়েছে, কিন্তু এটা এখনো রেকর্ড করা হয়নি বিধায় জাবেদায় যায়নি, জাবেদা থেকে খতিয়ানে যায়নি, খতিয়ান থেকে রেয়ামিলে যায়নি। তাই রেয়ামিলে যে খতিয়ানের উদ্বৃত্তগুলো থাকে, এই খতিয়ানের উদ্বৃত্তগুলো কিন্তু আপ টু ডেট না, হালনাগাদ না, এখানে কিছু প্লাস মাইনাস করার বিষয়টা থেকে থাকে। ওই জিনিসটাই আজকে আমরা প্রধানত আজকের লেকচারে দেখব। তো চলো দেখো, আজকের লেকচার শেষে আমরা মোটামুটি কি কি বুঝতে পারবো একটু দেখে নেই। অবজেক্টিভ অফ দিস লেকচার, এই লেকচারের উদ্দেশ্য কি, এই লেকচার শেষে আমরা মোটামুটি কি কি করতে পারবো। নাম্বার 1, অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলা কাকে বলে, কিভাবে সমন্বয় দাখিলা করতে হয় সেটা আমরা জানতে পারবো। ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস এন্ড ব্রেকআপ বেসিস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ ক্যাশ বেসিস নগদান ভিত্তি, এটা হিসাব রক্ষণের একটা ভিত্তি, নগদান ভিত্তি হিসাব বিজ্ঞান কি, অ্যাক্রুয়াল বেসিস বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান কি, এবং ব্রেকআপ বেসিস বা অবসায়ন মূল্য ভিত্তিক হিসাব বিজ্ঞান কি, এই সম্পর্কে আমরা জানতে পারবো। এবং ডিফারেন্স বিটুইন ক্যাশ বেসিস এন্ড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান এবং বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, এই দুইটা ভিত্তিতে পার্থক্যগুলো কোথায়, কি কি পার্থক্য রয়েছে সেগুলো জানতে পারবো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে ভ্যারিয়াস রুলস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার যে নিয়মগুলো রয়েছে, নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলি আমরা জানতে পারবো। এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং পরিশেষে আমরা দেখব যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার পরে আমাদের যে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ছিল, অ্যাডজাস্টিং এন্ট্রিকে ইনকর্পোরেট করার পরে আমাদের একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা হালনাগাদ একটা সমন্বিত রেয়ামিল কিভাবে প্রস্তুত করতে সেটা আমরা দেখব। তো চলো আসো আমরা শুরু করি। অ্যাডজাস্টিং এন্ট্রি কাকে বলে সেটা থেকে আমরা শুরু করি। সমন্বয় দাখিলা কাকে বলে? সমন্বয়, দেখো সমন্বয় মানে কি, একটু কম বেশ করা, প্লাস মাইনাস করা, সমন্বয় করা। যেমন মনে করো যে ধরো আমি একটা শার্ট কিনলাম, তো শার্ট কিনতে গিয়ে দেখলাম যে পরার পরে সেটা একটু লুজ হচ্ছে, তাহলে কি করতে হবে, একটু সেলাই করে একটু অ্যাডজাস্ট করতে হবে, বা একটু টাইট হচ্ছে, একটু সেলাইটা খুলে দিয়ে, এরকম অ্যাডজাস্ট করা মানে কি, একটু কম বেশ করা আর কি, একটু খাপ খাওয়ায় নেওয়া। তো ওই যে আমি বললাম ট্রায়াল ব্যালেন্সে যে আমার খতিয়ানের উদ্বৃত্তগুলো রয়েছে ট্রায়াল ব্যালেন্সে বা রেয়া মিলে, সেগুলো কিন্তু হালনাগাদ করা নাই। যেমন ধরো বেতন, হয়তো আমরা বেতনটা দেই কিভাবে কর্মচারীকে, জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে দেই, ফেব্রুয়ারি মাসের বেতন মার্চ মাসের 10 তারিখে দেই। যদি এইভাবে আমরা দেই তাহলে দেখো 31শে ডিসেম্বর যখন আমরা রেয়া মিলটা প্রস্তুত করবো, রেয়া মিলে কিন্তু ডিসেম্বর মাসের বেতনটা আসে নাই, কারণ ডিসেম্বর মাসের বেতনটা আমি পরের জানুয়ারি মাসের 10 তারিখে দিব। তাহলে আমার রেয়া মিল কিন্তু, ধরো যদি এটা আমার প্রথম হিসাব কাল হয়, তাহলে আমার রেয়া মিলে কিন্তু মোট 11 মাসের বেতন রয়েছে।
কারণ 11 মাসের বেতন দিয়ে যদি আমি 12 মাসের আর্থিক ফলাফল নির্ণয় করি, লাভ বা লোকসান নির্ণয় করি, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। তাহলে কি করতে হবে? ওই যে বেতন হিসাবটা রয়েছে 11 মাসের, এটাকে হালনাগাদ করতে হবে, সমন্বয় করতে হবে, একটু বাড়াতে হবে, 1 মাসের বেতন আরো যুক্ত করে দিতে হবে, যদিও টাকাটা এখনো দেই নাই, কিন্তু তারপর খরচ তো হয়েছে, মাস তো গিয়েছে। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় সমন্বয় করা। এবং এই সমন্বয় করার জন্য এই খতিয়ান উদ্বৃত্তগুলোকে হালনাগাদ করার জন্য যে দাখিলাটা দিই সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। তো হিসাবকাল শেষে আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব প্রস্তুতের সময় অলিপিবদ্ধকৃত লেনদেন, এই অলিপিবদ্ধ লেনদেনগুলো কোনগুলো থাকে? যেমন ধরো বকেয়া আয়, বকেয়া খরচ, অগ্রিম প্রদত্ত খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয় ইত্যাদি। এই জিনিসগুলো অলিপিবদ্ধকৃত থাকে। তো এগুলোকে হিসাব খাতে সমন্বয় সাধন করার জন্য বা যোগ বিয়োগ করার জন্য যে দাখিলা ব্যবহার করা তাকে বলা হয় সমন্বয় দাখিলা। বিকল্পভাবে বলতে গেলে হিসাবকাল শেষে খতিয়ানভুক্ত হিসাব সময়ের উদ্বৃত্ত হালনাগাদ করার জন্য, এটা আমি আগে বলেছি যে খতিয়ান হিসাবের উদ্বৃত্তগুলোকে হালনাগাদ করার জন্য যে দাখিলাটা আমরা দিই সেটাকে বলা হয় সমন্বয় দাখিলা বা ইংরেজিতে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। তো এই অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে ওয়েগান, কাইসন, কিমেল বলেছেন। ওনারা বলছেন যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর নিডেড টু এনশিওর, এই সমন্বয় দাখিলাগুলো দরকার পড়ে নিশ্চিত করতে দ্যাট দ্য রেভিনিউ রিকগনিশন এন্ড ম্যাচিং প্রিন্সিপাল আর ফলো। এটা নিশ্চিত করতে সমন্বয় দাখিলার দরকার পড়ে যে আমরা রেভিনিউ রিকগনিশন বা আয় শনাক্তকরণের নীতি এবং ম্যাচিং প্রিন্সিপাল অর্থাৎ আয় ব্যয় সমন্বয় নীতি, এই দুইটা নীতিকে আমরা যথাযথভাবে নিশ্চিত রূপে প্রয়োগ করেছি, এটার জন্য আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে হয়। যেমন ধরো আমি বেতন এই সালের ডিসেম্বর মাসের বেতন দিব হচ্ছে পরের সালের জানুয়ারি মাসে। এখন এটা যদি পরের বছরের জানুয়ারি মাসে যদি বেতনটা লিখি, তাহলে হলো কি খরচটা এই বছরের, কিন্তু লেখা হচ্ছে পরের বছরের জানুয়ারি মাসে, তাহলে পরের বছরের আয়ের সাথে সমন্বয় হয়ে যাবে এই খরচটা, তাহলে ম্যাচিং প্রিন্সিপাল কিন্তু হলো না। ম্যাচিং প্রিন্সিপালটা কি ছিল? দেখো ফার্স্ট লেকচারে আমরা বলছিলাম যে সালের খরচ সেই সালের আয়ের সাথে সমন্বয় করতে হবে। তাই ডিসেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের আয়ের সাথে সমন্বয় করতে হবে, পরের বছরে কিন্তু যাওয়া এই সালের আয়ের সাথে সমন্বয় করতে হবে, পরের বছর করা যাবে না। এটা হচ্ছে তোমার ম্যাচিং প্রিন্সিপাল। তাহলে ম্যাচিং প্রিন্সিপালকে নিশ্চিত করার জন্য আমাকে এই সমন্বয় দাখিলাটা দিতে হচ্ছে। এছাড়াও রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল মানে আয় শনাক্তকরণ নীতি, আয় বা খরচ শনাক্ত করতে হবে যেই সালের সেই সালে, যেই হিসাবকালের সেই হিসাবকালে, পরের হিসাবকালে বা পূর্ববর্তী হিসাবকালে নয়। এই বিষয়টাকেও নিশ্চিত করার জন্য রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালটাকেও নিশ্চিত করার জন্য আমরা সমন্বয় দাখিলাটা দিচ্ছি। এটা ওয়েকেন, কাসন এন্ড কিমেল বলেছেন। এখন আসলে আমরা জেনে নেই নগদ ভিত্তিক হিসাব পদ্ধতি বা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং কাকে বলে। হিসাব রক্ষণের কতগুলো ভিত্তি রয়েছে, এই ভিত্তিগুলো প্রধানত তিনটা: ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এবং ব্রেকআপ বেসিস অ্যাকাউন্টিং। ব্রেকআপ বেসিস অ্যাকাউন্টিংটা খুব একটা ব্যবহার হয় না, এটা কেবলমাত্র যখন ব্যবসা প্রতিষ্ঠান অবসায়নে যায় তখন লাগে। এছাড়াও ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটা মোটামুটি ব্যবহার রয়েছে সমাদিত, তার মধ্যে তোমার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা আমরা নরমালি ব্যবহার করে থাকি। এখন জেনে নেই তিনটা কি নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতিটা কি। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান অর্থাৎ যে পদ্ধতিতে নগদকে ভিত্তি ধরে লেনদেন লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ যখন আমি অর্থ পেয়েছি তখন আয় হিসাবে রেকর্ড করছি, যখন আমি অর্থ দিচ্ছি তখন খরচ হিসাবে রেকর্ড করছি, যে সালে দিচ্ছি, যে হিসাবকালে দিচ্ছি সেই হিসাবকালে রেকর্ড করছি। এই ভিত্তিটা হচ্ছে নগদান ভিত্তি। তাহলে যে ভিত্তি অনুসারে শুধুমাত্র নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান বিবেচনা করে হিসাবের বইতে আয় ব্যয় হিসাবভুক্ত করে লাভ লোকসান নির্ণয় করা হয় তাকে নগদান ভিত্তিক বলা হয়। ঠিক আছে, এই ভিত্তিতে সমস্যা রয়েছে, আমরা সামনের দিকে দেখবো। আগে উদাহরণ দেখে নিই। উদাহরণস্বরূপ ধরো 2016 সালে নগদে সেবা প্রদান করা হলো 10,000 টাকা। এক্ষেত্রে 2016 সালে 10,000 টাকা আয় হিসেবে দেখানো হবে নগদান ভিত্তিতে। আবার পক্ষান্তরে 2016 সালে বাকিতে বিক্রয় করা হয়েছে 40,000 টাকা। তো বাকিতে বিক্রি করেছে 40,000 টাকা, টাকা যেহেতু পায় নাই তাহলে এটাকে আর আয় হিসেবে রেকর্ড করা হবে না। এক্ষেত্রে নগদ প্রাপ্তি হয়নি বলে বাকিতে বিক্রয়কে আয় হিসেবে ধরা হবে না। কিন্তু দেখো আমার কিন্তু টোটাল আয় হয়েছে 10,000 টাকা নগদে, 40,000 টাকা বাকিতে, মোট 50,000 টাকা আয় হয়েছে। কিন্তু নগদান ভিত্তি বলছে যে না, টাকা যেহেতু পাই নাই আয় হিসেবে রেকর্ড করবে না। টাকা কত পেয়েছি? 10,000, 10,000 টাকা 40,000 আয়। এটা হচ্ছে নগদান ভিত্তি। তো সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠানের অধিকাংশ লেনদেন নগদে সম্পাদিত হয়, সরকারি প্রতিষ্ঠান অথবা ছোটখাটো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মুদির দোকান বা ইত্যাদি, হ্যাঁ, যারা দুই তরফা দাখিলা পদ্ধতি হয়তো সংরক্ষণ করে না, ছোটখাটো প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠান, এরা সাধারণত নগদানকে ভিত্তি ধরে হিসাবভুক্ত করে। যেমন মনে করো সরকারের একটা বাজেট থাকে যে আমরা আয়কর খাত থেকে এত টাকা আসবে, বাজেট থাকে এত টাকা আসবে, কিন্তু যতক্ষণ না টাকা আসতেছে সে কিন্তু জানে না যে কনফার্ম আসলে এত টাকা আয় হবে। সুতরাং যখন নগদটা আসে, তার হাতে আসে নগদ চূড়ান্ত, তখন সেটাকে আয় হিসেবে গণ্য করে। সরকার নগদান ভিত্তিতে হিসাব রাখে। এছাড়াও ছোটখাটো প্রতিষ্ঠান যারা দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে না, তারা মুদির দোকান বা ছোট দোকান, ওরা নগদান ভিত্তি প্রয়োগ করে। কিন্তু সাধারণত নগদান ভিত্তিতে আমরা হিসাব রাখি না, আমরা হিসাব রাখি বকেয়া ভিত্তিতে। আসলে দেখে নিই বকেয়া ভিত্তি কাকে বলে। তাহলে বটম লাইনটা হচ্ছে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞানের মূল কথা হচ্ছে যে হিসাবকালে নগদটা পাবো সেই হিসাবকালে আয় ধরবো, যে হিসাবকালে নগদ দিব সেই হিসাবকালে সেটাকে খরচ ধরবো।
ঠিক আছে? ওকে, এরপর আসো বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি। বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি হচ্ছে একটি হিসাবকালের শেষে ওই হিসাবকালের যাবতীয় প্রাপ্ত যা নগদে পেয়েছি ও প্রাপ্য বা অনাদায়ী আয় হয়েছে কিন্তু এখনো টাকাটা পাইনি, প্রাপ্য হয়েছে বা অনাদায়ী রয়েছে, পুরোটাকেই আয় হিসেবে ধরতে হবে এবং অপ্রদত্ত বা বকেয়া খরচসমূহ অন্তর্ভুক্ত করে খরচ ধরে কারবারের লাভ বা লোকসান নির্ণয় করার পদ্ধতিকে বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি বলে। আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করছি। বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি মানে হচ্ছে যে হিসাব পদ্ধতিতে একটি নির্দিষ্ট হিসাবকালের নগদ প্রাপ্তি অথবা প্রাপ্ত উভয়টাকেই আয় হিসেবে ধরা হয়, প্রদত্ত অথবা প্রদেয় উভয়টাকেই খরচ হিসেবে ধরা হয়, তাকেই বলা হয় বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। অর্থাৎ এই ভিত্তিতে নগদটাকেও ধরা হয় প্লাস বকেয়াটাকেও ধরা হয়। দেখো, আমি এই হিসাবকালে পণ্য বিক্রি করলাম, টাকা পেয়েছি আগামী হিসাবকালে। এই ঘটনাটাকে যদি নগদান ভিত্তি হয়, নগদান ভিত্তিতে আগামী হিসাবকালে নগদ টাকা পেয়েছি, তাহলে আগামী হিসাবকালের আয় দেখাবো। কিন্তু যদি বকেয়া ভিত্তি হয়, তাহলে এই হিসাবকালে পণ্যটা বিক্রি করেছি, এই হিসাবকালে সেবাটা দিয়েছি, এই হিসাবকালে আয় দেখাবো। টাকা এখন পাই আর পরে পাই, তাতে কিছু যায় আসে না। ঠিক আছে? তাহলে বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতিতে সেবা প্রদান করা হলেই আয় এবং সেবা গ্রহণ করা হলেই খরচ দেখাতে হবে। টাকা পাই অথবা না পাই, তাতে কিছু যায় আসে না। এটা হচ্ছে বকেয়া ভিত্তি এবং আমরা বকেয়া ভিত্তিতে হিসাব সংরক্ষণ করি দুতরফা দাখিলা পদ্ধতিতে। ওকে, আচ্ছা, এখন এই পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট বছরের নগদ এবং বকেয়া সকল প্রকারের লেনদেন হিসাবে ধরা হয়। একটু আগে আমি তাই বলেছি, সকল প্রকারের বকেয়া প্রাপ্য, অগ্রিম বা প্রদেয়, আয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণস্বরূপ 2016 সালে বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে 50,000 টাকা এবং নগদে সেবা প্রদান করা হয়েছে 2,000 টাকা। এই ভিত্তিতে উভয় বিষয়কে 2016 সালের আয় হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ 50 বাকিতে নগদে 2, মোট 52,000 টাকাকে আয় হিসেবে ধরতে হবে। আশা করি তোমরা বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতিটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে ব্রেকআপ বেসিস অফ অ্যাকাউন্টিং। এটা আমরা সচরাচর ব্যবহার করি না। যখন ধরো যৌথ মূলধনী কোম্পানি অবসায়নে চলে যায় বা এমনি কোনো একটা কোম্পানি অবসায়নে চলে যায়, তখন হয় কি, ধরো স্থায়ী সম্পত্তি আমাদের একটা ক্রয় মূল্যতে দেখানো হয় স্থায়ী সম্পত্তি। এটা ধরো 10 বছর যাবে, 10 বছর ধরে আমরা কি করি, এটার অবচয়গুলোকে 10টা ভাগে ভাগ করে দেখাতে থাকি। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে একটা সম্পত্তি 10 বছর যাবে বলে ধরেছিলাম, কিন্তু 3 বছর পরেই দেখছি যে আমরা আগামী বছরে ব্রেকআপে চলে যাচ্ছি, কারণ কোম্পানিটা অবসায়নে চলে যাচ্ছে। তো অবসায়নে চলে গেলে কিন্তু ওই সম্পত্তির মূল্য তোমার বুক ভ্যালু যা আছে তা কিন্তু পাবা না, বিক্রি করলে তার থেকে অনেক কম পাবা, তাই না? তাহলে এখন কি করতে হবে, আমি যখন বুঝতে পারবো যে আমাকে 2-1 বছরের মধ্যে কোম্পানি ডিসলিউশনে চলে যাচ্ছে, কোম্পানি আমরা অবসান করে ফেলতেছে, তখন হবে কি, ওই সম্পত্তির অবসান কালে বিক্রি করে যে মূল্যটা পাবো সেই মূল্যতে যাওয়ার জন্য যতটুকু অবচয় ধরা দরকার ততটুকু অবচয় ধরতে হবে। হ্যাঁ, তাহলে সম্পত্তির অবসায়ন মূল্য 2 বছর পরে অবসায়নে যাচ্ছি মনে করো, 2 বছর পরে যে মূল্যটা পাবো সেই মূল্যটাকে ধাপে ধাপে 2-1 বছর আগের থেকে আমরা ধাপে ধাপে যে বছর থেকে অনুমান করতে পারবো যে অবসায়নে যাচ্ছি, ধাপে ধাপে ভেঙে ভেঙে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অবসায়ন হিসাব পদ্ধতি। তো এটা আমাদের খুব একটা লাগবে না, এটা প্রয়োজন পড়ে না। এটা পুরো ব্যবসায়ের জীবনে একেবারে যখন অবসায়নে যায় তখন এটা লাগে ব্রেকআপ। অর্থাৎ সম্পত্তির অবসান মূল্যকে ধাপে ধাপে রেকর্ড করা, কস্ট মূল্য মানে কস্ট প্রাইসকে নয়, অর্থাৎ ক্রয় মূল্যকে নয়, অবসান মূল্যকে ভিত্তি ধরা হয়। ওকে, এখন দেখো একজন অ্যাকাউন্টেন্ট যিনি এই প্রক্রিয়ায় অর্থাৎ অবসানে যাচ্ছে সেই প্রক্রিয়া যখন হিসাব রাখতে চাচ্ছেন, তিনি একটা কমেন্ট করেছেন, উই আর প্রিপেয়ারিং এ লিমিটেড কোম্পানি সেট অফ অ্যাকাউন্ট। একটা লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট করতেছে ফর এ কোম্পানি দ্যাট সিজ ট্রেডিং আফটার দ্য ইয়ার এন্ড। 1 বছর পরে বা বছর শেষে সে তার ব্যবসাটাকে গুটিয়ে ফেলবে, এরকম একটা কোম্পানির সে হিসাব করতেছে। আই এম অ্যাওয়ার দ্যাট দ্য গোয়িং কনসার্ন বেসিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে যেহেতু আমি জানতে পারছি যে আগামী বছরে আমার ব্যবসাটা অবসানের কালে যাচ্ছে, সুতরাং এখন আমি গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন কিন্তু প্রয়োগ করতে পারি না। আমাদের যে কতগুলো অ্যাজাম্পশন ছিল মনে আছে, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, আমরা ফার্স্ট লেকচারে আলোচনা করেছিলাম 4টা অ্যাজাম্পশন ছিল, এর মধ্যে একটা ছিল গোয়িং কনসার্ন ধরতে হবে এবং সম্পত্তিগুলোকে স্থায়ী ধরতে হবে। কিন্তু এখন যেহেতু আমি চাচ্ছি যে আগামী বছরে আমরা ব্যবসাটা অবসান করতে চাচ্ছি, এখন কিন্তু আর গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন আমরা প্রয়োগ করতে পারছি না। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে, যে অবসান ব্রেকআপ বেসিসটা, এই ক্ষেত্রে আমাকে ব্রেকআপ বেসিস অফ অ্যাকাউন্টিংটাকে হিসাবভুক্ত করতে হবে। যাই হোক, এটা খুব একটা ব্রেকআপ বেসিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। চলো দেখি, এখন দেখি বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি এবং নগদ ভিত্তিক হিসাব পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো কি কি। সময় প্রায় অনেকগুলো চলে গিয়েছে। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, সংক্ষেপে বলছি। দেখো, ক্ষেত্র কি, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় আর ক্ষুদ্রায়তনে ব্যবহার করা হয় নগদান ভিত্তিক। আগেই বলেছি। লেনদেনের ধরন, যে সমস্ত প্রতিষ্ঠানের অধিকাংশ লেনদেন ধারে সম্পাদিত হয় সেটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব সংরক্ষণ করে, আর যে সমস্ত প্রতিষ্ঠানের নগদ ভিত্তিক বেশি হয় সেগুলো নগদ ভিত্তিক অনুসরণ করে। আর নগদান ভিত্তিতে সঠিক লাভ লোকসান নির্ণয় করা যায় না, বকেয়া ভিত্তিতে সঠিক লাভ লোকসান নির্ণয় করা যায়।
আয় ব্যয় হিসাবভুক্তকরণ বকেয়া ভিত্তিতে নগদ এবং বকেয়া দুইটাকেই রেকর্ড করা হয়, আর নগদ ভিত্তিতে শুধুমাত্র নগদকে রেকর্ড করা হয়। হিসাব বিজ্ঞান নীতির প্রয়োগ, সর্বজনীন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ করা হয় বকেয়া ভিত্তিতে, কিন্তু নগদান ভিত্তিতে সর্বজনীন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতি অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল অনুসরণ করা হয় না। অ্যাডজাস্টমেন্ট, বকেয়া অগ্রিমকে বকেয়া ভিত্তিতে অ্যাডজাস্ট করা হয়, নগদ ভিত্তিতে করা হয় না। গ্রহণযোগ্যতা, বকেয়া ভিত্তিক গ্রহণযোগ্যতা বেশি এবং নগদান ভিত্তিক গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবেই কম। ওকে, এটা ছিল বকেয়া ভিত্তিক এবং নগদ ভিত্তিকের পার্থক্য। এখন আসো আমরা ভেরিয়াস অ্যাডজাস্টিং এন্ট্রি, বিভিন্ন ধরনের অ্যাডজাস্টিং এন্ট্রি দেখব। এখানে শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, চোখকে আর সরাবে না। হ্যাঁ, এখন অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো আলোচনা করছি, একটু ভালোভাবে দেখো। আমরা সাধারণত কোন কোন বিষয়গুলো সমন্বয় করি? সমন্বয় দেখলে সংজ্ঞায় বলেছিলাম যে অবচয় ছিল, বকেয়া খরচ, অগ্রিম খরচ, বকেয়া অগ্রিম ইত্যাদি ছিল। তো এখন দেখো প্রথমে আমরা দেখি বকেয়া খরচকে কিভাবে সমন্বয় করব। মনে করো যে ডিসেম্বর মাসের বেতনটা বকেয়া আছে, 31 ডিসেম্বর আমরা অ্যাকাউন্ট ক্লোজ করছি, আমরা হিসাব করে দেখলাম যে নভেম্বর পর্যন্ত বেতন দিয়েছি, ডিসেম্বরের বেতনটা বকেয়া আছে, এটাকে আমরা কিভাবে রেকর্ড করব? যখনই কোনো খরচ বকেয়া হয় তখন সেটাকে রেকর্ড করার জন্য, বকেয়া খরচ কিন্তু একটা খরচ, ডিসেম্বর মাসের বেতন এটাও কিন্তু একটা খরচ, তো যখন আমি রেকর্ড করবো তখন কিন্তু খরচটা বেড়ে যাবে। নভেম্বর পর্যন্ত খরচ রেকর্ড করা আছে, আর ডিসেম্বরের বকেয়া খরচ যখন রেকর্ড করবো তখন ডিসেম্বরের খরচটাও যোগ হবে, তার মানে বকেয়া খরচের জন্য খরচ বৃদ্ধি পায়। তো খরচ বৃদ্ধি পেলে খরচ হবে ডেবিট, এক্সপেন্স ডেবিট। আর খরচ তো দেখালাম টাকা এখনো দেয়নি, তাহলে এটা আমার দায় হিসেবে রয়ে গিয়েছে, বকেয়া খরচটা একটা দায়, তো দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট, তাহলে এক্সপেন্স পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, তাহলে বকেয়া খরচের জন্য এন্ট্রি হচ্ছে এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। এখন এক্সপেন্সের নাম লেখো, যদি সেটা স্যালারি হয় তাহলে হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। যদি রেন্ট হয় রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। যদি ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ওকে, এইভাবে আর কি যে কোনো খরচ বকেয়ার জন্য এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, যতটুকু খরচ বকেয়া আছে তত। এরপর আসো অগ্রিমের জন্য, ফর প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড বলতে আমি একটা খরচ দিয়েছি, খরচ নামে রেকর্ড করেছি। ধরো না সাপ্লাইজ, সাপ্লাইজ আমি কিনেছি, সাপ্লাইজ কিনে আমি সাপ্লাইজ এক্সপেন্স নামে রেকর্ড করে রেখেছি, আমি সবগুলো খরচ দেখিয়েছি, কিন্তু হিসাবকালের শেষে দেখলাম যে না সবগুলো খরচ হয়নি, কিছুটা রয়ে গিয়েছে, অব্যবহৃত রয়ে গিয়েছে, অগ্রিম রয়ে গিয়েছে। তাহলে খরচ থেকে আমাকে অগ্রিম করতে হবে। খরচ থেকে অগ্রিম করতে হলে কি করতে হবে? অগ্রিম খরচ একটা সম্পদ, যখন আমি অগ্রিম খরচ লিখতে যাব, অগ্রিম খরচ সম্পদ, সম্পদ কি হয়? ডেবিট, তাহলে প্রিপেড এক্সপেন্স হবে ডেবিট। আর এই অগ্রিম খরচটা কোত্থেকে? খরচের একটা অংশ অগ্রিম রয়ে গিয়েছে, তাহলে খরচের একটা অংশ থাকলে খরচকে কমায় দিতে হবে, খরচ হয়ে যাবে ক্রেডিট, অর্থাৎ প্রিপেড এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ক্রেডিট। তাহলে অগ্রিম খরচের জন্য অগ্রিম খরচ একটা সম্পদ, প্রিপেড এক্সপেন্স ডেবিট, এবং এই অগ্রিম খরচটা খরচের একটা অংশ থেকে আসছে, তাই এক্সপেন্স কমে যাবে, খরচ কমে যাবে, এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে, তাহলে সাপ্লাইজ এক্সপেন্স লেখা ছিল ধরো 10,000 টাকা, এর মধ্যে দেখলাম 2,000 টাকা খরচ হয়নি, তাই 2,000 টাকা সাপ্লাইজ হবে ডেবিট প্রিপেড হিসেবে, আর সাপ্লাইজ এক্সপেন্স 10 থেকে 2 কমে যাবে, সাপ্লাইজ এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট। আচ্ছা, এখন এই যে সাপ্লাইজের বিষয়টা বললাম, এটা কিন্তু আমরা কেনার সময় বা রেকর্ড করার সময় কেউ কেউ খরচ নামে লিখে, আবার কেউ কেউ অগ্রিম নামে লিখে দেয়, মানে পুরোটাকে প্রিপেড নামে লিখে দেয়। তো পুরোটাকে যদি প্রিপেড নামে দেখে দেয়, তাদেরকে আবার কি করতে হবে? হিসাবকালের শেষে ধরো আমি 10,000 টাকার সাপ্লাইজ কিনেছি, 10,000 টাকার সাপ্লাইজ আমি সাপ্লাইজ নামে ডেবিট করেছি, মানে প্রিপেড ধরে ডেবিট করেছি। বছর শেষে গিয়ে দেখলাম যে আমার হাতে মাত্র 3,000 টাকার সাপ্লাইজ আছে, কিন্তু আমার অ্যাকাউন্টে লেখা আছে কত? 10,000 টাকার সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ডেবিট 10,000, অর্থাৎ অগ্রিম, শুধু সাপ্লাইজ বলতে অগ্রিম বোঝায়, তাহলে অগ্রিম সাপ্লাইজ লেখা আছে 10,000, কিন্তু আমার বছর শেষে গিয়ে দেখছি যে না আমার হাতে আছে মাত্র 3,000, 7,000 নেই। 7,000 নেই, তাহলে কি হয়েছে? খরচ হয়েছে, অর্থাৎ অগ্রিম থেকে খরচ হয়েছে 7,000। তো খরচ হলে কি করতে হবে? অগ্রিম থেকে খরচের এন্ট্রি দিতে হবে। তো অগ্রিম থেকে খরচের এন্ট্রি দিতে হলে খরচ কি হয়? ডেবিট, তাহলে এক্সপেন্স ডেবিট 7,000। আর এটা কোত্থেকে হচ্ছে? যে অগ্রিম লেখা ছিল 10, সেখান থেকে 7,000 খরচ হয়েছে, তাহলে অগ্রিম কমে যাবে, কারণ অগ্রিম এখন 3,000 আছে মাত্র, 7,000 কমে যাবে, তাহলে অগ্রিম হয়ে যাবে ক্রেডিট। কারণ লেখার সময় আমি অগ্রিমকে কি করেছিলাম? সম্পত্তি ধরে ডেবিট করেছিলাম, এখন যেহেতু অগ্রিমটা কমে যাচ্ছে এটাকে করে দিতে হবে ক্রেডিট। তাহলে অগ্রিমের যখন এন্ট্রি দিবা তখন তোমাকে খেয়াল করতে হবে, অগ্রিমের যখন এন্ট্রি দিবা যে ট্রায়াল ব্যালেন্স এটা কি নামে লেখা আছে। ট্রায়াল ব্যালেন্স যদি এটা অগ্রিম নামে লেখা থাকে তাহলে অগ্রিম হয়ে যাবে ক্রেডিট, আর খরচ হবে ডেবিট। আর যদি ট্রায়াল ব্যালেন্সে সেটা খরচ নামে লেখা থাকে তাহলে খরচ হয়ে যাবে, কমে যাবে, খরচ হবে ক্রেডিট, আর অগ্রিম খরচ হবে ডেবিট। ঠিক আছে, এটা অগ্রিমের বেলা একটু খেয়াল রাখবে। এরপরে আসো এক্রুড রেভিনিউ, বকেয়া আয়। বকেয়া খরচের জন্য আমরা কি দিয়েছিলাম? বকেয়া খরচের জন্য খরচ বাড়ে, খরচ ডেবিট, এবং সেই সাথে দায় বলে বকেয়া খরচ ক্রেডিট। তাহলে বকেয়া আয়ের বেলায় কি দিব? বকেয়া আয়ের বেলায় তাহলে আয় বাড়বে, আয় বাড়লে আয় কি হয়? নরমালি রেভিনিউ কি হয়? ক্রেডিট হয়, তাহলে আয় বৃদ্ধি পেলে আয় হবে ক্রেডিট, রেভিনিউ হবে ক্রেডিট, তাহলে ডেবিট হবে কি? প্রাপ্য আয়। বকেয়া আয় বলছি, বকেয়া আয় বা প্রাপ্য আয়, টাকাটা তো পাই নাই, বকেয়া আয় বলতে কি টাকাটা পাই নাই, পাইলে তো নগদান ডেবিট করতাম, আয় ক্রেডিট করতাম। আয় এটা হয়েছে কিন্তু বকেয়া আছে, আয় হয়েছে তাই আয়কে করলাম ক্রেডিট, আয় বাড়িয়ে দিলাম, কিন্তু টাকাটা পাই নাই, প্রাপ্য হয়েছে, প্রাপ্যকে করতে হবে ডেবিট। প্রাপ্যকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাকাউন্টস। যদি সার্ভিস রেভিনিউ হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, যদি সেলস হয় অ্যাকাউন্ট রিসিভেবল, আর যদি অন্য কোনো আয় বকেয়া থাকে তাহলে এক্রুড রেভিনিউ বলতে পারো অথবা রেভিনিউ রিসিভেবল বলতে পারো। যেমন ইন্টারেস্ট যদি বকেয়া হয়, ইন্টারেস্ট বিনিয়োগের সুদ ইন্টারেস্ট হিসেবে যদি বকেয়া হয়
তাহলে তুমি লিখবা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট অথবা এক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যদি সেটা সার্ভিস রেভিনিউ হয় তাহলে হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, তুমি রেভিনিউ রিসিভেবল ডেবিট করতে পারো অথবা এক্রুড রেভিনিউ ডেবিট করতে পারো অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করতে পারো। খেয়াল রাখবা সার্ভিস রেভিনিউর বেলায় অথবা সেলস রেভিনিউর বেলায় বকেয়া হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অন্যান্য রেভিনিউ যদি বকেয়া হয় তাহলে ওই রেভিনিউ রিসিভেবলটা ডেবিট যেমন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট অথবা এক্রুড রেভিনিউ ডেবিট যেমন এক্রুড ইন্টারেস্ট ডেবিট। ঠিক আছে, তাহলে এটা আয় বকেয়ার জন্য লিখবো। তাহলে আয় বকেয়ার জন্য আমরা কি এন্ট্রি দিব, মাথায় রাখবো আয় বকেয়া হওয়া মানে হচ্ছে আমার আয় বেড়েছে, আয় বাড়লে রেভিনিউ ক্রেডিট। কিন্তু যেহেতু বকেয়া আছে টাকাটা পাইনি, ক্যাশ ডেবিট করা যাবে না, প্রাপ্যকে ডেবিট করতে হবে, রিসিভেবলকে ডেবিট করতে হবে। কোন রিসিভেবলকে ডেবিট করব, হয় রেভিনিউ রিসিভেবল ডেবিট যেমন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট অথবা সার্ভিস রেভিনিউ বা সেলস রেভিনিউর বেলায় লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। এটা ছিল তোমার এক্রুড রেভিনিউর বেলায়। এখন আসো আরো সামনের দিকে আগাই, আরো কিছু আছে। আনআর্নড রেভিনিউ, অগ্রিম আয়। খরচের বেলায় লিখি আমরা প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড শব্দটা ব্যবহার করি। আর একই জিনিস অগ্রিম আয়ের বেলায় আমরা ব্যবহার করি প্রিপেইড রেভিনিউ না, আনআর্নড রেভিনিউ। এখানেও সেই একই কথা, যখন আমরা রেভিনিউটা পেয়েছিলাম সেটাকে যদি আমরা রেভিনিউ নামে রেকর্ড করে থাকি তাহলে সেখান থেকে এখন আনআর্ন করব। আর যদি সেটাকে রেকর্ড করার সময় আনআর্ন লিখে থাকি তাহলে সেখান থেকে এখন আমরা রেভিনিউ রেকর্ড করব। তাহলে অগ্রিম আয় আমরা কি নামে রাখি, আনআর্ন রেভিনিউ। এখন লেখার সময় দেখতে হবে ট্রায়াল ব্যালেন্সে আমার এই রেভিনিউটা কি নামে লেখা আছে, রেভিনিউ নামে লেখা আছে নাকি আনআর্ন রেভিনিউ নামে লেখা আছে। যদি আনআর্ন রেভিনিউ নামে লেখা থাকে তাহলে সেখান থেকে রেভিনিউ অংশটুকু দেখাতে হবে, আর যদি রেভিনিউ নামে লেখা থাকে সেখান থেকে আনআর্নটুকু দেখাতে হবে। আসলে আমরা একটু দেখি। ফর আনআর্ন রেভিনিউ নরমালি, সরি আমরা ব্যাক করছি, নরমালি আনআর্ন রেভিনিউর এন্ট্রি তখন দেই যখন আমার ট্রায়াল ব্যালেন্সে পুরোটা রেভিনিউ নামে লেখা থাকে। অর্থাৎ ধরো আমি একটা আয় হয়েছে 10,000 টাকা, কারোর কাছ থেকে পেয়েছি 10,000 টাকা রেভিনিউ নামে লিখে রেখেছি, কিন্তু দেখলাম যে আসলে তাকে সেবা আমি পুরো 10,000 টাকা দেই নাই, তাকে আমি সেবা দিয়েছি 8,000 টাকার সেবা। তাহলে 8,000 টাকা সেবা দিয়ে থাকলে আমার 8,000 টাকা প্রকৃত আয়, আর 2,000 টাকা এখন আমার আয় হয়নি, এটা অগ্রিম আয়। তাহলে কি করতে হবে, আমার তো ট্রায়াল ব্যালেন্সে পুরো 10,000 টাকা আয় লেখা আছে কিন্তু আসলে আয় হয়েছে 8,000, তাহলে আমাকে কি করতে হবে 2,000 টাকা আয় কমায় দিতে হবে, কমায় সেটাকে অগ্রিম আয় হিসেবে দেখাতে হবে। প্রক্রিয়াটা কি, রেভিনিউ নরমালি আমরা কি নামে রেকর্ড করি দেখো তো, রেভিনিউকে নরমালি কোন দিকে রেকর্ড করি, ডেবিটে না ক্রেডিটে, আয় ক্রেডিটে। রেভিনিউ আমরা ক্রেডিটে রেকর্ড করি, 10,000 টাকা করা আছে কিন্তু বলছি এখান থেকে 2,000 টাকা আয় হয়নি, তো 2,000 টাকা আয় কমিয়ে দিতে হবে। রেভিনিউ রেকর্ড করা আছে ক্রেডিট দিকে, কমাইতে হবে 2,000, কমাইতে হলে রেভিনিউকে কমাইতে হলে কি করতে হবে, রেভিনিউকে করতে হবে ডেবিট। ওকে, রেভিনিউকে করলাম ডেবিট 2,000 টাকা। আচ্ছা, এই যে রেভিনিউকে কমাই দিলাম 2,000, কেন কমাইছি, কারণ এটা এখন আমার আয় হয়নি, আয় না হলে কি হয়েছে, এটা অগ্রিম আয় হিসেবে রয়েছে। অগ্রিম আয়কে কি বলে, দায়। দায় কি হয়, ডেবিট না ক্রেডিট, ক্রেডিট হয়। তাহলে দায় হিসেবে আমরা আনআর্ন রেভিনিউকে ক্রেডিট করে দিলাম 2,000। ওকে, তাহলে দেখবা ট্রায়াল ব্যালেন্সে যদি রেভিনিউ লেখা থাকে, ক্রেডিট দিকে লেখা আছে ওটাকে করবা ডেবিট, আর সেখান থেকে যতটুকু অগ্রিম রয়েছে আনআর্ন রয়েছে ততটুকু করে দিবা আনআর্ন রেভিনিউ নামে ক্রেডিট। আর যদি দেখো যে ট্রায়াল ব্যালেন্সে লেখা আছে আনআর্ন রেভিনিউ নামে পুরো টাকাটা, তাহলে সেখান থেকে যতটুকু আয় হয়েছে ততটুকু আয় দেখাবো এবং অগ্রিমকে কমাবো। ট্রায়াল ব্যালেন্স যদি পুরো টাকাটা আনআর্ন রেভিনিউ নামে লেখা থাকে, আনআর্ন রেভিনিউ তো আমরা জানি অগ্রিম আয়, দায়, দায় মানে ক্রেডিট, তাহলে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে লেখা আছে এখান থেকে কিছুটা আয় হয়েছে, এখান থেকে কিছুটা আয় হলে অগ্রিম আয়কে কমায় দিতে হবে। তাহলে ক্রেডিটকে কমাইতে হলে কি করতে হবে, ডেবিট করতে হবে, আনআর্ন রেভিনিউ তখন হবে ডেবিট, এবং এখান থেকে যত টাকা আয় হয়েছে আয়কে বাড়ায় দিতে হবে, রেভিনিউ হয়ে যাবে ক্রেডিট। তাহলে অগ্রিম আয়ের জন্য আনআর্ন রেভিনিউর জন্য আমার এন্ট্রিটা কি হবে বলতো, রেভিনিউ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট নাকি আনআর্ন রেভিনিউ ডেবিট রেভিনিউ ক্রেডিট, এটা ডিপেন্ড করছে ট্রায়াল ব্যালেন্স এটা কি নামে দেয়া আছে। ট্রায়াল ব্যালেন্স যদি রেভিনিউ নামে দেয়া থাকে, রেভিনিউ নামে ক্রেডিট দেয়া আছে, সেটাকে করতে হবে ডেবিট, আর আনআর্ন রেভিনিউকে করতে হবে ক্রেডিট। আর যদি ট্রায়াল ব্যালেন্সে আনআর্ন রেভিনিউ দেয়া থাকে, ক্রেডিট দিকে আছে আনআর্ন রেভিনিউকে করতে হবে ডেবিট এবং রেভিনিউকে করতে হবে ক্রেডিট। এরপর আসে ডেপ্রিসিয়েশন, অপচয়ের জন্য। অপচয়ের জন্য আমরা কি করব, ডেপ্রিসিয়েশন। স্থায়ী সম্পত্তি এর যে মূল্য আছে, এই স্থায়ী সম্পত্তিটা যেভাবে যেভাবে আমরা ব্যবহার করতে থাকি সেভাবে সেভাবে তার আয়ুষ্কাল কমতে থাকে, এবং আয়ুষ্কাল কমতে থাকে তার মূল্য কমতে থাকে। আর এই যে মূল্যটা কমে, যে পরিমাণ মূল্য কমে সেই পরিমাণ কমে যাওয়া মূল্যকে, হ্রাসকৃত মূল্যকে আমরা বলি অবচয়, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কারবারের জন্য একটা খরচ, আর খরচ কি হয়, ডেবিট। তো যখনই আমরা দেখবো যে একটা সম্পত্তি ধরো 5 বছরের জন্য কিনেছি, 1 বছর চলে গিয়েছে, তাহলে 5 বছরের জন্য একটা সম্পত্তি কিনেছি, মনে করো ওটার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হলে এটা 5 বছর ব্যবহার করতে পারবো, 1 বছর ব্যবহার করে ফেলেছে, তার মূল্য কত কমলো, 20,000 টাকা কমলো। এই যে 20,000 টাকা মূল্য কমলো, এটা আমার কি হয়েছে, ডেপ্রিসিয়েশন, অবচয় হয়েছে, খরচ হয়েছে। খরচকে কি করতে হবে, ডেবিট। তাহলে ডেপ্রিসিয়েশনের জন্য আমার এন্ট্রি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এখন এই ডেপ্রিসিয়েশনটা অবচয়ের তোমার আসবাবপত্রের হতে পারে, কলকব্জার হতে পারে, দালান কোঠার হতে পারে। তুমি ইচ্ছে করলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স
বিল্ডিং, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মেশিনারি, এগুলো লিখতে পারো। তবে এক্সপেন্সের বেলা যেহেতু সবই খরচ একই জায়গায় যাবে ইনকাম স্টেটমেন্টে, তাই ডেপ্রিসিয়েশনের এক্সপেন্স ডেবিট করার সময় নাম না লিখলেও চলে, কিন্তু যখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করবা তখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পাশে ওই অ্যাসেটের নামটা লিখে দিবা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন বলতে পারো স্যার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করলেন খরচ বুঝলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ক্রেডিট কেন করলেন? আপনি অ্যাসেটের মূল্য কোনো অ্যাসেটের মূল্যকে কমাই দিতে পারতেন, এই অ্যাসেটের মূল্যকে কমানো যেত ডেপ্রিসিয়েশনের জন্য, সেটা হচ্ছে ডিরেক্ট মেথড আগে ব্যবহার করা হতো। এখন হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালকে অনুসরণ করতে গেলে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে রেকর্ড করতে হয়, এটাকে কমানো যায় না। তাই আমরা কি করি, ওটার বিপরীতে একটা অ্যাকাউন্ট সৃষ্টি করি যেটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয় হিসাব। এই পুঞ্জীভূত অবচয়ের টাকাগুলো জমা হতে থাকে এবং ব্যালেন্স শিটে গিয়ে ওই কস্ট প্রাইস থেকে মাইনাস করে দেওয়া হয়, কিন্তু কস্ট প্রাইসকে কমানো হয় না, কস্ট প্রাইস ইনটেক থাকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছরে বছরে বাড়তে থাকে এবং এই বাড়তি টাকা যখন কস্ট প্রাইস থেকে মাইনাস হয় তখন বুক ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে। তো যাক ওটা বিষয় না, বিষয় হচ্ছে খেয়াল রাখবা ডেপ্রিসিয়েশনের জন্য এন্ট্রি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ওই অ্যাসেট ক্রেডিট না, ডাইরেক্ট ওটা ডিরেক্ট মেথড ছিল। হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওই অ্যাসেট ক্রেডিট। যেমন ধরো ফার্নিচারের ডেপ্রিসিয়েশন কি লিখবা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট, এভাবে। আর এই ডেপ্রিসিয়েশন বের করার সূত্র আছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ, যদি সরলরৈখিক পদ্ধতি হয়, প্রমাণসমের পদ্ধতি হলে অন্য একটা পদ্ধতিতে টাকার অ্যামাউন্ট ক্যালকুলেশন করা হয়, অথবা অনেক সময় অ্যাডজাস্টিং এন্ট্রি তোমাকে অ্যামাউন্ট দিয়েই দিবে। ওকে, তো কিভাবে ক্যালকুলেট করতে এটা জন্য আমরা অন্য একটা চ্যাপ্টারে দেখব। এরপর আসলে ব্যাড ডেটের জন্য। ব্যাড ডেট মানে কি, অনাদায়ী পাওনা। হিসাবকাল শেষে আমরা ধরো সারা বছরে বিক্রি করেছি 1 লক্ষ টাকা, টাকা কালেকশন করেছি 20,000, এখন আমার দেনাদার আছে 80,000 টাকা। এখন এই 80,000 টাকার মধ্যে আমরা নিয়ে বসলাম যে জানুয়ারি মাসে একজনের কাছে বিক্রি করেছিলাম 1,000 টাকা, সে সারা বছর আমাকে দিয়েছে 800 টাকা, 200 টাকা দেয়ই না, এবং তার কাছে কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না, ফোন করেও তাকে পাওয়া যাচ্ছে না, তার ঠিকানা গিয়েও পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা ধরে নিলাম যে এই ব্যক্তি 200 টাকা দিবে না, অনেকভাবে চেষ্টা করেও টাকাটা পাচ্ছি না। তো এখন এটাকে হিসাবে রেখে দিলে হবে কি, শুধু শুধু আমার অ্যাকাউন্টেন্ট সাহেবের সময় প্রত্যেক বছরে বছরে নষ্ট হবে, লেজারের একটা পৃষ্ঠা নষ্ট হবে। তার চেয়ে আমরা কি করলাম, সিদ্ধান্ত নিলাম যে টাকাটা পাবো না, এটাকে আমরা অনাদায়ী পাওনা ধরে ফেলি। অনাদায়ী পাওনা কারবারের জন্য একটা খরচ, কারণ প্রাপ্য টাকা আমরা পেলাম না, না পেলে সেটা তো অনাদায়ী পাওনা একটা খরচ। খরচকে রেকর্ড করতে হলে কি করতে হবে, ব্যাড ডেট এক্সপেন্স বা খরচ ডেবিট। আর এই যে ব্যাড ডেটটা কার থেকে এসছে, আমার দেনাদারের কাছ থেকে এসছে, দেনাদারের কাছ থেকে একটা টাকাটা আমরা পাচ্ছি না, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা টাকাটা পাবো না। তো দেনাদার ওই যে 200 টাকা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ হিসেবে ডেবিট, ওকে যখন আমরা পাচ্ছি না বলে হিসাব থেকে মুছে ফেলতে চাচ্ছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল যদি মুছে ফেলতে চাই, সম্পদকে যদি কমিয়ে ফেলতে চাই, তাহলে সেটা হবে ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট। তাহলে ব্যাড ডেটের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, দেনাদার কমে যাবে, আর সেটাকে খরচ হিসেবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট হবে। তবে এই ব্যাড ডেটের জন্য যদি আগের থেকে পূর্ব থেকে ব্যবস্থা নেওয়া থাকে, যে আমরা গত বছরই জানতাম যে ব্যাড ডেট হবে, আমরা কিছুটা ব্যাড ডেট দেখি রিজার্ভে টাকা রেখে দিয়েছি, অর্থাৎ ব্যাড ডেটের জন্য রিজার্ভ আগে থেকে ব্যবস্থা করা আছে, সেই ক্ষেত্রে আর ব্যাড ডেট ডেবিট হবে না, সেক্ষেত্রে হবে রিজার্ভ ফর ব্যাড ডেট ডেবিট। ট্রায়াল ব্যালেন্সের দিকে তাকাইতে হবে যে আমার রিজার্ভ আছে কিনা, যদি রিজার্ভ থাকে তাহলে ব্যাড ডেটের জন্য রিজার্ভ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আর যদি রিজার্ভ না থাকে তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা কতগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি। এই অ্যাডজাস্টিং এন্ট্রি আরো অনেকগুলো উদাহরণ মোটামুটি তোমাদের দেয়া আছে, যে একটা বই রেফার করা আছে, এমনিতে তো তোমরা কাইসো ওয়েগেট এন্ড কিমেলের যে বইটা আছে সেটা রেফার করা আছে, এছাড়াও বাংলা বই, ওটা ইংরেজিতে আছে, বাংলা বই যদি দেখতে চাও তাহলে বাংলা বই হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হাফিজউদ্দিন স্যারের অ্যাঞ্জেল পাবলিকেশনের যে বইটা আছে, এটা তোমরা দেখতে পারো, এখানে পেজ নাম্বার 4-21 থেকে 4-40 এর মধ্যে অনেকগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি ভাবে দেয়া আছে, এগুলো একটু ভালোভাবে দেখলে উদাহরণ তোমরা আরো ক্লিয়ার হবে। এখন আমরা যেটা দেখব, একটা অঙ্ক দেখব। তো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপাতত এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের সামনে একটা অঙ্ক আমরা নিয়ে আসতেছি, দেখো লক্ষ্য করো, এখানে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি কতগুলো দেয়া হয়েছে। ফাইন, দেখতে পাচ্ছ বাবুল কোম্পানির একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে জুন 30, 2019 এই তারিখের একটা বাবুল কোম্পানির ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে। তো এই ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত তো আমরা গত লেকচারে দেখেছিলাম জার্নাল থেকে লেজার, লেজার থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হয়। এখন ধরো এই একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে, এটা হচ্ছে একটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। 30 জুন তারিখে একটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই বাবুল কোম্পানি দেখো ব্যবসা শুরু করেছিল কখন, জুন মাসের 1 তারিখে ব্যবসা শুরু করেছিল, জুন মাসের 30 তারিখে মানে 1 মাসের পরে এই ট্রায়াল ব্যালেন্সটা সে প্রস্তুত করেছে, যেখানে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, অফিস ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, এই কতগুলো অ্যাকাউন্ট রয়েছে। এরপরে কতগুলো ডাটা দিয়েছে যেগুলো সমন্বয় করতে হবে, যে বকে অগ্রিমের বিষয়, অবচয়, অনাদায়ী পাওনা, এগুলো কতগুলো ডাটা দিয়েছে। কি দিয়েছে, সাপ্লাইজ অন হ্যান্ড এট জুন 30 আর টাকা 700, সাপ্লাইজ হাতে আছে 700। এখানে দেখতে পাচ্ছ আমরা সাপ্লাইজ, দেখো তো এখানে কত লেখা আছে, এই যে সাপ্লাইজ লেখা আছে 2000 টাকা। হ্যাঁ, এই সাপ্লাইজ লেখা আছে 1 2 3 সরি, হ্যাঁ সাপ্লাইজ লেখা আছে 2000 টাকা। সাপ্লাইজ এর বেলায় শুধু সাপ্লাইজ লেখা থাকলে ধরবে এটা প্রিপেড, আর সাপ্লাইজ এক্সপেন্স লেখা থাকলে ধরবে এক্সপেন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু সাপ্লাইজ লেখা আছে 2400,
কিন্তু দেখছি আমরা হাতে আসলে 2400 নেই, আছে কত 700, তাহলে বাদ, সরি 2000 টাকা সাপ্লাইজ লেখা আছে এখানে 2000 টাকা, কিন্তু হাতে আছে 700, তাহলে 1300 টাকা কিন্তু নেই। তো 1300 টাকা নেই মানে কি হচ্ছে, 1300 টাকা খরচ হয়েছে, তাহলে খরচটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এরপরে ইউটিলিটি বিল ফর টাকা 150 হ্যাজ নট বিন রেকর্ডেড। 150 টাকার একটা ইউটিলিটি বিল রেকর্ড করি নাই, তার মানে বকে আছে, এন্ড উইল নট বি পেড আনটিল নেক্সট মান্থ। আগামী মাসের আগে এটা পরিশোধ করা হবে না, তার মানে এই মাসে এটা বকে আছে। তোমার হাতে ধরো একটা গ্যাস বিল এসেছে, তুমি বলছো এটা আগামী মাসে দিবা, তার মানে কি এই মাসে এটা এখনো দাও নাই, দিবা না, এটা বকে আছে। ওকে, তো এরকম কতগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি আছে। আসো আমরা এই অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে দিব সেটা আমরা সমাধান এই যেভাবে সমাধান এখানে দেখবো। তো সমাধানে যাওয়ার আগে খুব খেয়াল করবে, আমি বারবার ট্যাব দিয়ে কিন্তু কোশ্চেনে যাব এবং আনসারে যাব, তোমরা খুব খেয়াল করবে যে কখন কোশ্চেনে যাচ্ছে আনসারে যাচ্ছে। তো প্রথমে এন্ট্রিটা দেখি, অ্যাডজাস্টিং এন্ট্রিটা। বেসিক্যালি এগুলো কিন্তু হচ্ছে এন্ট্রি, এন্ট্রি মানে জাবেদা দাখিলা। তো জাবেদা দাখিলা জাবেদার ছকেই দিতে হবে। তো জাবেদার ছক কি রকম হয়, তারিখ থাকে, ডেট থাকে, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, লেজার ফলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অ্যাজ ইউজুয়াল তুমি ছক করে ফেলবা জাবেদা, এরপর তুমি অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করবা। সাপ্লাইজ অন হ্যান্ড এট জুন 30 আর টাকা 700, সাপ্লাইজ হাতে আছে 700, আমরা ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি সাপ্লাইজ লেখা আছে 2000। তাহলে সাপ্লাইজ হাতে আছে বলতে কি বকেয়া বোঝায় না? যদি বকেয়া হতো তাহলে মুখস্থ এন্ট্রি দিতাম যে খরচ বকেয়া থাকলে এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, কিন্তু এটা খরচ না, তাহলে এটা অগ্রিম আছে, হাতে আছে মানে অগ্রিম আছে, খরচ হয়নি। এমন অবস্থায় অগ্রিমের যখন এন্ট্রি দিব তখন খেয়াল রাখতে হবে যে অগ্রিমের বেলায় এন্ট্রি দেওয়ার আগে দেখতে হবে ট্রায়াল ব্যালেন্সে এই অ্যাকাউন্টটা কি এক্সপেন্স নামে লেখা আছে নাকি প্রিপেড নামে লেখা আছে। দেখো কি নামে লেখা আছে, সাপ্লাইজ, শুধু সাপ্লাইজ থাকলে কি ধরবা বলছি, প্রিপেড, তাহলে প্রিপেডে লেখা আছে 2000 টাকা ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে, তোমাকে কি করতে হবে এই অ্যাকাউন্টটাকে করে ফেলতে হবে ক্রেডিট। এই প্রিপেড 2000 ছিল ডেবিটে, সাপ্লাইজকে করে ফেলতে হবে ক্রেডিট। তাহলে ডেবিট করব কাকে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। ওকে, তাহলে প্রিপেড এন্ট্রি দিচ্ছি, কিন্তু ট্রায়াল ব্যালেন্সে পুরোটা প্রিপেড লেখা আছে, এজন্য প্রিপেড হয়ে যাবে ক্রেডিট, সাপ্লাইজ এক্সপেন্স হবে ডেবিট। এখন এক্সপেন্স তো ডেবিট করলাম, কত টাকা খরচ হয়েছে, এখানে বলছে সাপ্লাইজ ট্রায়াল ব্যালেন্স বলছে 2000, কিন্তু 30 জুন তারিখে সাপ্লাইজ হাতে আছে মাত্র 700, তাহলে খরচ হয়েছে কত 1300। তাহলে এখানে যে সাপ্লাইজ 2000 আছে, এই 2000 সাপ্লাইজ কি করতে হবে কত 700, 2000 কে 700 তে আনতে হলে 1300 কমাইতে হবে, সাপ্লাইজ ক্রেডিট হয়ে যাবে 1300। আর এটা কি হয়েছে, খরচে পরিণত হয়েছে, খরচে পরিণত হলে খরচ কি হয়, ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 1300। আচ্ছা যদি এখানে সাপ্লাইজ এক্সপেন্স থাকতো পুরোটা 2000 সাপ্লাইজ এক্সপেন্স, তাহলে কি করতাম, পুরোটা এক্সপেন্স আছে, এক্সপেন্স ডেবিট আছে, তাহলে এক্সপেন্স হতো ক্রেডিট আর সাপ্লাইজ হতো ডেবিট। তখন টাকা কত বসতো, টাকা কত বসতো, যেহেতু সাপ্লাইজকে ডেবিট করেছি অর্থাৎ যত টাকা সাপ্লাইজ হাতে আছে তত টাকা লিখতে হতো, তখন কিন্তু 1300 লিখতাম, তখন কত লিখতাম, হাতে কত আছে 700 টাকা, তখন 700 লিখতাম। অর্থাৎ 2000 খরচ দেখাচ্ছে কিন্তু আসলে 2000 খরচ হয়নি, 700 টাকা রয়ে গিয়েছে। 700 টাকা রয়ে গেলে কি করতে হবে, 700 টাকা প্রিপেডকে ডেবিট করতে হবে এবং 700 টাকা খরচকে কমাই দিতে হবে। আর এই সিনারিওতে কি আছে, এই সিনারিওতে পুরো টাকাটা দেখাচ্ছে প্রিপেড, 2000 টাকা প্রিপেড লেখা আছে, কিন্তু বলছে যে না ভাই পুরোটা 2000 প্রিপেড নাই, প্রিপেড আছে মাত্র 700, অর্থাৎ 1300 খরচ হয়ে গিয়েছে। 1300 এখান থেকে খরচ দেখাতে হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর 1300 প্রিপেড সাপ্লাইজকে কমাই। ওকে, তাহলে সেটা করলাম এখানে, দেখো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। ওকে, নেক্সট, এই ইউটিলিটি বিল অফ টাকা 150 হ্যাজ নট বিন রেকর্ডেড। একটা ইউটিলিটি বিল উপযোগ খরচ 150 টাকা রেকর্ড করে নেই, এটা আগামী মাসে দিব, তার মানে বকে আছে। বকে খরচের জন্য আমরা কি এন্ট্রি দেখেছিলাম, বকে খরচের জন্য খরচ বাড়ে এক্সপেন্স ডেবিট এবং বকে খরচ দায় এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে খরচটার নাম কি, ইউটিলিটি বিল, তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। কত টাকা বকে আছে 150, দেখে নেই, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স পেয়েবল ক্রেডিট 150। ওকে, এটা ইজি, বকেটা খুব ইজি। দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। ইন্স্যুরেন্স পলিসি আমরা 1 বছরের জন্য নিয়েছি, আর হিসাবটা কয় মাসের, 1 মাসের। দেখি তো ইন্স্যুরেন্সটা, ইন্স্যুরেন্স পলিসি 1 বছরের জন্য নিয়েছি, টাকাও দিয়েছি, তার মানে এটা বকেয়া নেই, অগ্রিম। আর অগ্রিমের বেলা আমাকে কি করতে হবে, আগে ট্রায়াল ব্যালেন্সে দেখতে হবে এটা কি নামে লেখা আছে। দেখো তো ট্রায়াল ব্যালেন্সে কি নামে লেখা আছে, প্রিপেড ইন্স্যুরেন্স লেখা আছে, 2400 টাকা ডেবিটে। এটাকে অ্যাডজাস্ট করতে হলে কি করতে হবে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আছে, প্রিপেড ইন্স্যুরেন্স কি করতে হবে, ক্রেডিট। ওকে, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করলাম। আর ডেবিট করব কাকে, প্রিপেডকে ক্রেডিট করলে ডেবিট হবে এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ওকে, তাহলে এন্ট্রিটা দাঁড়াইলো, তার মানে তোমার ট্রায়াল ব্যালেন্সটাই সেট করে দিচ্ছে, তোমার এন্ট্রিটা কি হবে, ট্রায়াল ব্যালেন্সে প্রিপেড থাকলে প্রিপেড ক্রেডিট এক্সপেন্স ডেবিট, আর ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স থাকলে এক্সপেন্স ক্রেডিট প্রিপেড ডেবিট। ওকে, তাহলে এখানে ট্রায়াল ব্যালেন্সে লেখা আছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আছে, এটা হয়ে যাবে ক্রেডিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করলাম, এন্ট্রি দিলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকা কত বসাবো, যেহেতু ট্রায়াল ব্যালেন্সে পুরো টাকাটা প্রিপেড লেখা আছে, তাহলে প্রিপেডের টাকা বসাতে হবে না, বসাতে হবে যতটুকু খরচ হয়েছে। তো দেখো তো খরচ কতটুকু হয়েছে, 1 বছরের জন্য 2400 যদি হয়, 1 মাসের জন্য কত হবে 200, তাহলে 200 টাকা খরচ হয়েছে, যতটুকু সময় গিয়েছে ততটুকু খরচ, তাহলে 200 টাকা খরচ হয়েছে, খরচ 200 টাকা হিসেবে দেখব। ওকে, এরপরে টাকা 2500 অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড।
মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ, এই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ এখান থেকে 2,500 টাকা আয় হয়েছে। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ দেখো তো কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে 4,000, এটাকে করতে হবে ডেবিট। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ হয়ে গেল ডেবিট। ওকে, আর এখান থেকে আয় হচ্ছে কত, 2,500 টাকা রেভিনিউ হয়েছে। রেভিনিউ বেড়ে গিয়েছে, রেভিনিউ বাড়লে কি হয়, ক্রেডিট হয়, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সো আনআর্ন সার্ভিস রেভিনিউ এখানে আছে ক্রেডিটে, এখান থেকে আয় হয়েছে, তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ কমা দিতে হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা বসাবো কোনটা, আনআর্নড টাকা না রেভিনিউর টাকা? আনআর্নড টাকা তো ট্রায়াল ব্যালেন্সে লেখা আছে, এটা টাকা বসাতে হবে না, রেভিনিউ যতটুকু হয়েছে ততটুকু বসাতে হবে। রেভিনিউ কতটুকু হয়েছে, 2,500 অফ আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন, আয় হয়েছে, তাহলে আয় হয়েছে 2,500 টাকা, 2,500 টাকা আয়ের টাকাটা বসাতে হবে। ওকে, দেখে নেই, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2,500। ওকে, এরপরে দেখো স্যালারিজ অফ টাকা 1,500 তো, আর এক্রুড স্যালারি 1,500 বকে আছে। বকে খরচের জন্য এন্ট্রি কি ছিল, এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। এখানে বকের নাম কি, স্যালারি, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 1,500। ঠিক আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এরপরে বলছে দ্য অফিস ইকুইপমেন্ট হ্যাজ এ 5 ইয়ার্স লাইফ উইথ নো সেলভেজ ভ্যালু। অফিস ইকুইপমেন্টের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর যদি হয়, দেখো তো অফিস ইকুইপমেন্ট কত আছে এখানে, অফিস ইকুইপমেন্ট 15,000 টাকা, 5 বছর যাবে, তাহলে প্রত্যেক বছরের ভাগে কত পড়লো, 3,000 টাকা, এক বছরে 3,000 টাকা। কিন্তু আমরা এক বছর ব্যবহার করিনি, করেছি মাত্র 1 মাস, হিসাব কালটা 1 মাসের। তাহলে এই 3,000 টাকাকে আবার 1 মাসের করো, 12 দিয়ে ভাগ করো, তাহলে হবে কত টাকা, 250 টাকা ডেপ্রিসিয়েশন, অর্থাৎ 1 মাসের স্থায়ী সম্পত্তির অবচয় 250 টাকা। ডেপ্রিসিয়েশন লেখার এন্ট্রি কি ছিল, একটু আগে বলেছিলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পাশে অফিস ইকুইপমেন্ট ক্রেডিট। আর যে বলেছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের পাশে নামটা লিখলেও হয়, না লিখলেও হয়, কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পাশে নামটা অবশ্যই লিখতে হবে। ওকে, 250 টাকা। এরপরে বিল রিপ্রেজেন্টিং টাকা 3,000 অফ সার্ভিস পারফরমেন্স ডিউরিং দ্য মান্থ হ্যাজ নট বিন রেকর্ডেড। 3,000 টাকা সার্ভিস আমরা দিয়েছি, সেবা দিয়েছি, কিন্তু এটা রেকর্ড করি নাই। সেবা দিয়েছি মানে আয় হয়েছে, টাকা পাই নাই, বকে আছে, তাই রেকর্ড করি নাই, বকে আয়। কিন্তু আমরা এক্রুয়াল বেসিসে কি করি, বকে গুলোকেও রেকর্ড করি, ফাইন। তাহলে বাকিতে আয় হয়েছে, বকে আয়ের জন্য আয় বৃদ্ধি পায়, আয় ক্রেডিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর ডেবিট হবে কি, রেভিনিউ রিসিভেবল। এই রেভিনিউর নাম কি, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউর বেলায় রেভিনিউ রিসিভেবল লিখতে হয় না, লিখতে হয় অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বকেয়ার জন্য এক্রুড রেভিনিউ, রেভিনিউ রিসিভেবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়। এটা যেহেতু সার্ভিস রেভিনিউ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট। আর বকেয়ার জন্য আয় বৃদ্ধি পায়, রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখে নেই, এই যে এক্রুড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এখানে তুমি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট এটাও লিখতে পারো। ওকে, এই ছিল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন আমরা যেটা করব, এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দিলাম, এখানে যে অ্যাকাউন্ট গুলো এসছে দেখতে পাচ্ছ, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হয়েছে, সাপ্লাইজ ক্রেডিট। আমরা দেখি ট্রায়াল ব্যালেন্সে কিন্তু সাপ্লাইজ ছিল, কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স ছিল না। এই এন্ট্রির মাধ্যমে কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স নতুন একটা অ্যাকাউন্ট এসছে। তাহলে আমাকে কি করতে হবে, আবার লেজার অ্যাকাউন্ট করতে হবে। লেজার অ্যাকাউন্টে গিয়ে এই যে সাপ্লাইজ ছিল 2,000, এটা এখন 2,000 নাই, ক্রেডিট হয়ে গিয়েছে 1,300। ক্রেডিট হলে কমে গিয়েছে, কমাইতে হবে, তাহলে কি করতে হবে, আবার এই লেজার গুলোকে ওপেন করতে হবে। তাহলে এখানে তোমার যে কটা অ্যাডজাস্টিং এন্ট্রিতে খতিয়ান হিসাবগুলো আসবে সবকটা কাউন্ট করবে, সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ, ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি পেয়েবল, ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, সবগুলো অ্যাকাউন্ট খতিয়ান হিসাব উদ্বৃত্ত করলাম। হ্যাঁ, তো সবগুলো আমরা খতিয়ান করলাম, যে সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ, ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স পেয়েবল, যতগুলো অ্যাডজাস্টিং এন্ট্রিতে অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট ওপেন করবা। করার পরে যেগুলো ট্রায়াল ব্যালেন্সে আছে, যেমন ধরো সাপ্লাইজ এক্সপেন্স নাই, সাপ্লাইজ এক্সপেন্স না থাকলে এটার কোনো ব্যালেন্স লিখবা না। এই যে দেখো সাপ্লাইজ এক্সপেন্স, এই সাপ্লাইজ এক্সপেন্সের কোনো ব্যালেন্স বিডি ছিল না, ব্যালেন্স বিডি লিখে নেই, শুধুমাত্র জার্নাল থেকে পোস্টিং দিয়েছি। কিন্তু সাপ্লাইজের অলরেডি একটা ব্যালেন্স ছিল, যে সাপ্লাইজের 2,000 টাকা ডেবিট ব্যালেন্স আছে। তাহলে এই খতিয়ানগুলো ওপেন করার পরে অ্যাডজাস্টিং এন্ট্রিতে যে কটা অ্যাকাউন্ট আছে সবগুলো খতিয়ান ওপেন করবা। করার পরে যে অ্যাকাউন্টগুলো ট্রায়াল ব্যালেন্স আছে সেই ব্যালেন্সগুলো আগে লিখে নিবা। যেমন সাপ্লাইজ ডেবিট দিকে আছে 2,000, কি করবা, এই সাপ্লাইজের এই ব্যালেন্সের ঘরে ডেবিট দিকে 2,000 লিখবা আগে, এই ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স থেকে এসেছে। এরপরে অ্যাডজাস্টিং এন্ট্রিতে কি হচ্ছে, সাপ্লাইজ ক্রেডিট, তাহলে এই ক্রেডিট দিকে কত 1,300 টাকা ক্রেডিট হয়েছে, ক্রেডিট দিকে 1,300 লিখবা, অপোজিট অ্যাকাউন্টের নাম সাপ্লাইজ এক্সপেন্স, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা পোস্টিং দিই। করার পরে সাপ্লাইজ আগে ছিল 2,000 ডেবিট, এখন ক্রেডিট হয়েছে 1,300, তাহলে হয়ে যাবে কত, 700। আর সাপ্লাইজ এক্সপেন্সের আগের ব্যালেন্স ছিল না, তাই ব্যালেন্স নাই, শুধু অ্যাডজাস্টিং এন্ট্রিতে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হয়েছে 1,300, তাই সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1,300, অপোজিট অ্যাকাউন্টের নাম সাপ্লাইজ, এই ব্যালেন্স থাকলো 1,300। ওকে, এমনি ভাবে সব খতিয়ানগুলো করবা। করার পরে দেখো তো এখন সাপ্লাইজের ব্যালেন্স কত টাকা দাঁড়িয়েছে, ডেবিট 700। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে গিয়ে তোমাকে এই নতুন ব্যালেন্সগুলো লিখতে হবে, এই যে কটা খতিয়ান অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সবগুলো। যেমন ধরো এই যে এই সাপ্লাইজ, এখন ব্যালেন্স কত চলে এসেছে, 700।
তো যেগুলি খতিয়ান করেছি সেগুলো ব্যালেন্স লিখবা, আর বাদ বাকি যেগুলো করি না সেগুলো ট্রায়াল ব্যালেন্স থেকে যে ব্যালেন্স আছে, আগের ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্সগুলো আছে, যেমন ক্যাশের অ্যাকাউন্ট করি নাই, ক্যাশের এই ব্যালেন্সটা এখানে চলে যাবে ৭৭৫০। আর যেগুলো নতুন করেছি সেগুলো নতুন অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স আসবে, এসে তুমি যোগ করবা, যোগ করে তোমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যদি মিলে যায়। আমি স্টপ শেয়ার দিচ্ছি এবং তোমাদেরকে আনমিউট করছি, তোমরা কেউ কোনো কোশ্চেন করা থাকলে করতে পারো। ওকে, সবাইকে আমরা আনমিউট করে দিচ্ছি। পরের ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সময় প্রায় শেষ হয়ে আসছে। আনমিউট